তোমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সমুদ্রতলের বিস্তৃতি তত্ত্ব। কিন্তু সমুদ্রতলের বিস্তৃতি এটা বোঝার জন্য তোমাদেরকে প্রথমেই বুঝতে হবে পাত সংস্থান তত্ত্ব কি। কারণ তোমাদের একাদশ শ্রেণীতে সিলেবাসে যেগুলো রয়েছে সেগুলো সমস্তই একটার সঙ্গে আরেকটা রিলেটেড, একটার সঙ্গে আরেকটা সম্পর্ক রয়েছে। তাই একটা যদি ভালো করে না বোঝো আর একটা বোঝা সম্ভব নয়। তাই সমুদ্রতলের বিস্তার এই বিষয়টা ভালোভাবে বোঝার জন্য তোমাদেরকে আগে বুঝতে হবে পাত সংস্থান তত্ত্ব। তো পাত কি, আমরা পাত বলতে কি বুঝি? পাত বলতে আমাদের সমগ্র পৃথিবী কয়েকটি খণ্ড খণ্ড অংশে বিভক্ত। এই খণ্ড খণ্ড অংশগুলোকে বলা হয় পাত। এই খণ্ড খণ্ড অংশগুলো কি হয়েছে, ভাসমান অবস্থায় রয়েছে। কোথায় ভাসমান অবস্থায় রয়েছে? তরল অ্যাস্ট্রোস্ফিয়ারের উপর। আমরা পড়েছি পৃথিবীর আভ্যন্তরীণ গঠনের সময় যে গুরুমণ্ডলের কাছে সমস্ত পদার্থ গলিত অবস্থায় রয়েছে এবং সেই গলিত পদার্থের যুক্ত যে স্তর তাকে আমরা বলি অ্যাস্ট্রোস্ফিয়ার। এই অ্যাস্ট্রোস্ফিয়ার স্তরের উপর আমাদের সমগ্র ভূত্বক ভাসমান অবস্থায় রয়েছে। এই পুরো ভূত্বক বা সমগ্র ভূত্বক তো একটা খণ্ডরূপে ভাসমান অবস্থায় নেই। কি হয়েছে, অনেকগুলো ছোট ছোট খণ্ডে বিভক্ত রয়েছে। এই রকমই আমাদের সমগ্র পৃথিবী মোট বড় বড় 7টি খণ্ডে বিভক্ত এবং মাঝারি খণ্ড রয়েছে 8টি এবং ছোট ছোট খণ্ড রয়েছে 20টি। তাহলে আমাদের পৃথিবীতে পাতের সংখ্যা কতগুলো হলো? বড় পাত 7টি, ছোট পাত 8টি এবং মাঝারি পাত 20টি। তো এই পাত শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন টুজো উইলসন এবং পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয় পিচোকে। তো পাত যে পাতগুলো রয়েছে এই পাতগুলো কিন্তু সর্বদাই সঞ্চরণশীল। সঞ্চরণশীল অর্থাৎ কি, সর্বদাই কোনো না কোনো দিকে চলনশীল অবস্থায় রয়েছে, গতিশীল অবস্থায় রয়েছে। তো এই গতিশীল অবস্থায় রয়েছে কিভাবে দেখো। ধরো এটা একটা পাত, আবার এটা একটা পাত। এটার নাম যদি আমি এ দিই, এটার নাম বি। এই দুটো হলো পাত। তো এই পাতগুলো চলনশীল রয়েছে কিভাবে? যদি এই পাতটা এই দিকে চলনশীল হয় এবং এই পাতটিও এই দিকে চলনশীল হয়, অর্থাৎ দুটো পাত পরস্পরের মুখী, পরস্পরের দিকে এগিয়ে আসছে, তাহলে এখানে যে পাত সীমানা সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলবো অভিসারী পাত সীমানা। যেহেতু পরস্পরের দিকে সরে আসছে তাই এটাকে আমরা বলবো অভিসারী পাত সীমানা। এরপর এর বিপরীত যদি লক্ষ্য করা যায়, অর্থাৎ এই পাতের চলন যদি এই দিকে হয় এবং এই পাতের চলন যদি এই দিকে হয়, অর্থাৎ পরস্পর থেকে দূরে যদি সরে যায়, তখন আমরা বলবো এটা অপসারী পাত সীমানা। যেহেতু পরস্পর থেকে দুটো পাত দূরে সরে যাচ্ছে, সেটা হচ্ছে অপসারী পাত সীমানা। এছাড়াও আর এক প্রকারের পাত সীমানা লক্ষ্য করা যায়, যখন এই দুটো পাত পরস্পরের পাশাপাশি একই দিকে বা পরস্পর থেকে বিপরীত দিকে পাশাপাশি গা ঘেঁষে চলে যায়। কেউ কারোর সঙ্গে সম্পর্ক না রেখে পাশাপাশি গা ঘেঁষে যখন একে অপরের থেকে বিপরীত দিকেও যেতে পারে, একে অপরের দিকেও যেতে পারে, চলনশীল থাকে, তখন তাকে আমরা বলবো নিরপেক্ষ পাত সীমানা বা ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি বলা হয়, নিরপেক্ষ পাত সীমানা। এরপরে চলে আসি দ্বিতীয় অংশে। আমরা পৃথিবীর আভ্যন্তরীণ গঠনের সময় পড়েছিলাম মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বক। মহাসাগরীয় ভূত্বক হয় কি, ভারী উপাদান দ্বারা গঠিত, ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত, তাই ভারী। এবং মহাদেশীয় ভূত্বক হচ্ছে হালকা গ্রানাইট শিলা দ্বারা গঠিত এবং হালকা। তো এরকম দুটো পাত, যদি এটা হয় মহাসাগরীয় পাত, আমি এ দিলাম, এটা মহাসাগরীয় পাত মানে ভারী পাত, এবং এই দিক থেকে আসা একটা পাত হচ্ছে সেটা মহাদেশীয় পাত, বি নাম দিলাম। এটা মহাসাগরীয় পাত এবং এটা মহাদেশীয় পাত। এই পাতটা হচ্ছে ভারী পাত কারণ মহাসাগরীয় পাত, এটা হচ্ছে হালকা পাত কারণ মহাদেশীয় পাত। তোমরা এদের ঘনত্ব পড়েছো, মহাদেশীয় তো ভূত্বকের ঘনত্ব বেশি, ভারী উপাদান দ্বারা গঠিত, সীমা যেটাকে বলা হচ্ছে। এটা হচ্ছে মহাদেশীয় পাত, হালকা উপাদান দ্বারা গঠিত, ঘনত্ব কম তাই হালকা। এরপর এই দুটো যদি পরস্পরের দিকে এগিয়ে আসে এবং সংঘর্ষে লিপ্ত হয়, দুটো পরস্পরের দিকে এগিয়ে আসছে মানে একসঙ্গে সংঘর্ষ হবেই। সংঘর্ষ হলে এই ভারী পাতটা কি হবে, ভারী পাতটা আস্তে আস্তে নিচের দিকে প্রবেশ করতে থাকবে,
এইভাবে নিচের দিকে প্রবেশ করতে থাকবে। আর হালকা পাতটা কি হবে, যেখানে সংঘর্ষ হচ্ছে সেইখান থেকে এরকম ভাবে উপর দিকে উঠে যাবে। ভারী পাত নিচে প্রবেশ করবে, হালকা পাত উপরে উঠে যাবে। তো এই যে কোণ করে ভারী পাতটা নিচে প্রবেশ করছে, এখানে যে কোণটা হয় এটার মান থাকে প্রায় 45 ডিগ্রি। ঠিক আছে, যে কোণ করে ভারী পাতটা নিচে প্রবেশ করছে এবং হালকা হালকা পাত উপরে উঠে যাচ্ছে, এখানে একটা কোণ উৎপন্ন হয় যেটা হচ্ছে মান 45 ডিগ্রির মতো হয়। এটাকে বলা হয় বেনিয়ব জোন বা অধঃপাত অঞ্চল। যেখানে পাতটা প্রবেশ করছে সেটা হচ্ছে অধঃপাত অঞ্চল বা বেনিয়ব জোন। বোঝা গেল? এরপর আসছি এই পাতগুলো চলনশীল কিভাবে আছে, চলছে কিভাবে। কোনো তো একটা শক্তি প্রয়োজন এটা চলনশীল থাকার জন্য। তো এই পাতগুলো চলনশীল রয়েছে পরিচলন স্রোতের জন্য। তো পরিচলন স্রোত কি এরপর আমরা জানি। ধরো এটা একটা পাত, এটা একটা পাত, এবং তরল এখানে রয়েছে, তরল স্থনোস্ফিয়ার, যেখানে পদার্থ গলিত অবস্থায় রয়েছে। তো এই গলিত পদার্থ কি হবে, যখনই খুবই উষ্ণ হবে এবং গলিত পদার্থ ঊর্ধ্বমুখী প্রবাহ হবে, অর্থাৎ এখান থেকে চেষ্টা করবে উপরের দিকে ওঠার। এখানে ধাক্কা খাবে, ধাক্কা খাওয়ার পর এ আবার ঘুরে কি হবে, নিচের দিকে নামতে থাকবে। নিচের দিকে নেমে এখানে আবার উষ্ণ হবে এবং আবার পুনরায় উপরের দিকে উঠতে থাকবে। আবার এখানে সংঘর্ষ হবে, ধাক্কা হবে এবং আবার নিচে নামতে থাকবে। এভাবে কি হবে, স্রোত আবর্তন হতে থাকবে, যেটাকে বলা হয় পরিচলন স্রোত। এরপর ধরো এখানেও একটা এরকম পরিচলন স্রোতের সৃষ্টি হয়েছে। এরপর তোমরা ভাবো এই পরিচলন স্রোত এই দিক থেকে এই দিকে ঘুরছে, এই দিক থেকে এই দিকে ঘুরছে, তাহলে এই পাতটা কোন দিকে অগ্রসর হবে, এই দিকে অগ্রসর হবে। আবার এই পরিচলন স্রোত এই দিকে আবর্তন করছে, তাহলে এই পাতটা এই দিকে অগ্রসর হবে। আবার যখন এর বিপরীত হয়, অর্থাৎ এই পরিচলন স্রোত এই দিকে আবর্তন করে, তখন এই পাত এই দিকে গমন করবে। আর এটাও যদি এই দিকে আবর্তন করে তখন এই পাত এই দিকে গমন করবে। অর্থাৎ উল্টো দিকে যদি পরিচলন স্রোত ঘুরতে থাকে তখন পাতগুলো কি হবে, উল্টো দিকে যাবে। আর পরিচলন স্রোত যদি পরস্পরের দিকে ঘুরতে থাকে তখন উপরের পাতগুলো পরস্পরের দিকে আসবে। এটাকে বলা হয় কনভেয়ার বেল্টের সঙ্গে তুলনা করেছেন। কনভেয়ার বেল্ট, কনভেয়ার বেল্ট হচ্ছে একটা ধাতব বা চামড়ার তৈরি বেল্ট, যেটা আবর্তন করে এবং আবর্তন করার পরে উপরের অংশ সঞ্চালিত হয়। যেভাবে এটা আবর্তন করছে উপরের অংশ সঞ্চালিত হচ্ছে, এটা আবর্তন করছে এটা উপরের অংশ সঞ্চালিত হচ্ছে, এটাই হচ্ছে কনভেয়ার বেল্টের সঙ্গে তুলনা করা হয়েছে। কনভেয়ার বেল্ট তোমরা দেখতে পাবে কোথায়, বিভিন্ন জিমনাসিয়ামে, অর্থাৎ জিমে, যেখানে ব্যায়াম করা হয়, মানুষ যেখানে দৌড়ায় যেটার উপরে, যেটাকে ট্রেডমিল বলি, ট্রেডমিল বলা হয় না, যেটার উপরে মানুষ দৌড়ায়, দৌড়াচ্ছে আর সেটা আবর্তন করছে, এটা হচ্ছে কনভেয়ার বেল্টের একটা উদাহরণ। ঠিক আছে, এটাকে তুলনা করা হয়েছে কনভেয়ার বেল্টের সাথে। এরপর আমরা চলে আসছি আসল তত্ত্বে, সমুদ্র তলের বিস্তৃতি তত্ত্ব বা সমুদ্র তলের বিস্তার। সমুদ্র তলের বিস্তার কি? বিখ্যাত বিজ্ঞানী হেরি হ্যামন্ড হেস 1962 খ্রিস্টাব্দে তার বিখ্যাত গ্রন্থ হিস্ট্রি অব দ্য ওশেন বেসিনে প্রথম সমুদ্র তলের বিস্তার সম্পর্কে ধারণা দেন। তিনি কি বলেন, তার মতে মধ্য মহাসাগরীয় শৈলশিরা থেকে দুই উপকূলের দিকে নতুন ভূত্বক গঠিত হচ্ছে এবং তা বিস্তার লাভ করছে। এটাই সমুদ্র তলের বিস্তৃতি তত্ত্ব। এখানে তরল গুরুমণ্ডল থেকে ম্যাগমা বেরিয়ে আসে এবং সেখানে নতুন ভূত্বক গঠন করে। তো এখন আমাদের মনে প্রশ্ন আসবে, তাহলে মধ্য মহাসাগরের শৈলশিরা কি? মধ্য মহাসাগরের শৈলশিরা হচ্ছে মহাসাগরগুলির প্রায় মাঝখান বরাবর অবস্থিত যে সীমারেখা বরাবর বা যে দুটি পাতের মিলনস্থল বরাবর তরল গুরুমণ্ডল থেকে ব্যাসল্ট ও পেরিডোটাইট জাতীয় ম্যাগমা বাইরে বেরিয়ে আসে এবং সেখানে জমা হয়ে যে আগ্নেয় পর্বত গঠন করে, সেই অঞ্চলটাকে বলা হয় মধ্য মহাসাগরীয় শৈলশিরা। একটা জিনিস এখানে জেনে রাখি যে বিস্তার অঞ্চল কি। এই মধ্য মহাসাগরীয় শৈলশিরা থেকে ভূমিভাগ যে অঞ্চল পর্যন্ত বিস্তৃতি লাভ করছে সেই অঞ্চলটাকে বলা হয় বিস্তার অঞ্চল। এরপর আমরা তত্ত্বে আসি। ধরো এটা একটা পাতসীমানা, এটা একটা পাতসীমানা এবং এই মাঝের অংশটি হলো মধ্য মহাসাগরের শৈলশিরা।
এই মাঝের অংশটি হলো মধ্য মহাসাগরীয় শৈলশিরা। এই মাঝের অংশ যেটা রয়েছে এটা হচ্ছে মধ্য মহাসাগরীয়। ধরে নাও এই ছবিতে এই একটা পাত, এই একটা পাত, এই মাঝের অংশটি হচ্ছে মধ্য মহাসাগরীয় শৈলশিরা। তো এই মাঝের অংশটি হচ্ছে মধ্য মহাসাগরীয় শৈলশিরা। তো এই মধ্য মহাসাগরীয় শৈলশিরা থেকে এখানে কি হয়, তরল গুরুমণ্ডল থেকে ম্যাগমা বাইরে বেরিয়ে আসছে এবং দুই দিকে সেই ম্যাগমা প্রসারিত হচ্ছে। এইভাবে এখানে কি হয়, নতুন ভূত্বক সৃষ্টি হচ্ছে এবং তা ক্রমশ দুই দিকে বিস্তার লাভ করছে। ওখানে ম্যাগমা বেরিয়ে আসছে এবং দুই দিকে আস্তে আস্তে প্রসারিত হচ্ছে। এরপর এইভাবে যদি সমুদ্র বক্ষ প্রতিনিয়ত প্রসারিত হতে থাকে তাহলে তো আমাদের পৃথিবীর আয়তন বাড়তে থাকতো, পৃথিবীর আয়তন বাড়তো। কিন্তু প্রকৃতপক্ষে কি পৃথিবীর আয়তন বাড়ে না। এর কারণ হচ্ছে এই পাত যখন অন্য কোনো পাতের সংস্পর্শে আসে বা সংঘর্ষে আসে তখন সেখানে কি হয়, এই পাত ভূ অভ্যন্তরে প্রবেশ করে এবং ভূ অভ্যন্তরে প্রবেশ করার পর তা আবার তরল অবস্থায় আসে, অর্থাৎ গুরুমণ্ডলের কাছে গেলে অত্যন্ত উষ্ণতার জন্য তা গলিত অবস্থায় বা ম্যাগমায় পরিণত হয় এবং সেই ম্যাগমা আবার এখান দিয়ে উপরে উঠে আসে এবং সমুদ্র তলের বিস্তার ঘটায়। এইভাবে এই প্রক্রিয়া প্রতিনিয়ত চলতে থাকে বলে সমুদ্র তলের বিস্তৃতি ঘটলেও আমাদের পৃথিবীর আয়তন বৃদ্ধি পায় না। এরপর এই সমুদ্র তলের বিস্তৃতি এটা প্রমাণ করার জন্য বিভিন্ন প্রজেক্ট নেওয়া হয়েছিল, যেমন ফেমাস প্রজেক্ট, জিওআইডিএস প্রজেক্ট বা ডিএসডি, ডিপ ওশেন ড্রিলিং প্রজেক্ট। এই প্রজেক্টগুলো করা হয়েছিল যাতে সমুদ্র তলের বিস্তার প্রমাণ করা যায়। তো সমুদ্র তলের বিস্তৃতি প্রমাণ করার জন্য আমি কয়েকটা প্রজেক্টের নাম বলছি বা কয়েকটা প্রমাণ বলছি যেগুলো তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে যে সমুদ্র তলের বিস্তৃতি সপক্ষে প্রমাণ বা যুক্তিগুলো লেখো। তো প্রথম যুক্তি আমরা দিতে পারি কি, সমুদ্র অবক্ষেপের বয়স। সমুদ্র অবক্ষেপের বয়স জিনিসটা কি, পরীক্ষা করে দেখা গেছে যে সমুদ্রের তলদেশে যে সমস্ত পলিরাশি জমা হয় সেই সমস্ত পলিরাশি এই নিকটবর্তী অঞ্চলে যে পলিরাশি তার বয়স কিন্তু অনেক কম, অর্থাৎ নবীন, এবং যত দূরের দিকে যাওয়া যায়, উপকূলের দিকে যাওয়া যায়, সেই পলিরাশির বয়স কিন্তু তত বেশি বা সেই পলিরাশি তত পুরনো। এই একটা পয়েন্ট বলা যেতে পারে। 2, পলিরাশির গভীরতা। দেখা যায় যে এই অঞ্চলের পলিরাশির গভীরতা কম, কারণ কি হচ্ছে, প্রতিনিয়ত যদি নতুন পাত গঠিত হয় সেখানে গভীরতা কম হবে এবং যত দূরের দিকে যাওয়া যায় তত এর গভীরতা বা পলিরাশির গভীরতা বৃদ্ধি পায়। এটা হবে 2 নাম্বার পয়েন্ট। এছাড়া আমরা বলতে পারি সার্পেন্টাইন খনিজের উপস্থিতি। সার্পেন্টাইন খনিজ কি, সার্পেন্টাইন খনিজ হচ্ছে যেটা তরল গুরুমণ্ডলে পাওয়া যায় এবং পেরিডোটাইট শিলার মধ্যে পাওয়া যায়। সেই সার্পেন্টাইন খনিজ এই অঞ্চলে পাওয়া গিয়েছে। তো গুরুমণ্ডলের কোনো একটা খনিজ পদার্থ বাইরে পাওয়া যাবে তখনই যদি গুরুমণ্ডল থেকে পদার্থ বাইরে বেরিয়ে আসে। এই একটা প্রমাণ। ভূতাপীয় অঞ্চল বা হটস্পটের উপস্থিতি। যেহেতু মধ্য মহাসাগরীয় অঞ্চল বরাবর অঞ্চলটি কি হয়, অস্থির অবস্থায় রয়েছে বা আনস্টেবল অবস্থায় রয়েছে, এখানে উষ্ণতা অনেক বেশি এবং এখানে ভূমিকম্প প্রায়শই সৃষ্টি হয়। তার জন্য বোঝা যায় যে এই অঞ্চলটা কি অস্থির এবং এটা ধীরে ধীরে দুই দিকে প্রসারিত হচ্ছে। এছাড়াও সমুদ্র তলের বিস্তৃতির একটা বড় প্রমাণ হচ্ছে গায়ট। গায়ট জিনিসটা কি, গায়ট হচ্ছে সমুদ্রের তলদেশে অবস্থিত চ্যাপ্টা মাথার যে আগ্নেয় পাহাড় তাদেরকে বলা হয় গায়ট। দেখা গেছে যে মধ্য মহাসাগরের শৈলশিরা, এখানে ধরো মধ্য মহাসাগরের শৈলশিরা এই জায়গায় অবস্থিত। এই মধ্য মহাসাগরের শৈলশিরা থেকে যতই উপকূলের দিকে যাওয়া গিয়েছে ততই গায়টের গভীরতা বৃদ্ধি পেয়েছে। মানে ধরো এখানে যদি একটা গায়ট সৃষ্টি হয় বা এটা যদি একটা গায়ট সৃষ্টি হয় তার যা গভীরতা হবে, এখানে একটা যদি গায়ট সৃষ্টি হয় তার গভীরতা বেশি হবে, আবার এখানে যে গায়ট সৃষ্টি হবে তার গভীরতা বেশি হবে। ঠিক আছে, সমুদ্রের তলদেশে অবস্থিত চ্যাপ্টা মাথার যে আগ্নেয় পাহাড় তাদেরকে বলা হয় গায়ট। দেখা গেছে যে মধ্য মহাসাগরের শৈলশিরা থেকে যতই উপকূলের দিকে যাওয়া গিয়েছে ততই গায়টের গভীরতা বৃদ্ধি পেয়েছে। এগুলোই প্রমাণ করে যে সমুদ্রের তলদেশ ক্রমশ বিস্তার লাভ করছে এবং তা অত্যন্ত ধীর গতিতে বিস্তার লাভ করছে।